এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। আজকে আপনারা জানেন যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে আজ থেকে আনুষ্ঠানিকভাবে, এবং প্রথম দিনের সংলাপে এলডিপি আজ যোগ দিয়েছিলেন এবং লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকা হবে। অনেক দলই তাদের লিখিত মতামত দিয়েছে। বিএনপি আগামী রবিবার দেবে এবং আজকে জামাত তার লিখিত মতামত দিয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শিরোনাম রেখেছি জাতীয় ঐক্য কতদূর। আমার সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মজিবুর রহমান মঞ্জু, শুরুতে যদি আপনার কাছে আসি, যে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে দেশের ভেতর ও বাইরে থেকে চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আসলে এই প্রক্রিয়াকে ব্যাহত কারা করতে চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের সিনিয়র জার্নালিস্ট আছেন এবং দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সংস্কার প্রক্রিয়া আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক ধরনের কেউ কারোর নাম উল্লেখ করছেন না, কিন্তু ব্লেম করছেন। যে আমরা গতকালও দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কারা যেন নানাভাবে চক্রান্ত করছে। আলী রিয়াজ যেটা বললেন যে ব্যাহত করার বিষয়টা যেটা আসছে, সেটা হলো আসলে এখানে ব্যাহত করার প্রশ্নটা কেন আসছে? এই জন্যই আসছে যে আমরা দেখছি যে ইঙ্গিত করা হচ্ছে বিএনপির দিকে যে বিএনপি ইলেকশন চাচ্ছে, সংস্কার প্রতি গুরুত্ব না দিয়ে সেটা চাচ্ছে। কিন্তু বিএনপির অফিসিয়াল বক্তব্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সংস্কার কথা বলছেন, কিন্তু তারা বলছেন যে প্রয়োজনীয় সংস্কার করে তাড়াতাড়ি ইলেকশনটা দেওয়ার জন্য। এবং ইলেকশন দেওয়ার পেছনে একটা বড় যুক্তি সেটা হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণের বাইরে আছে, আর দীর্ঘ সময় ধরে এ ধরনের সরকার থাকলে নানা রকমের জটিলতা তৈরি হতে পারে, এ ধরনের কথাগুলো ওনারা বলছেন। এখন সরকারের কাছে যে এই বিষয়গুলো, যে সরকার তো একটা স্ট্রাকচার্ড ওয়েতে যাচ্ছে, যে 6টা কমিশন করা হয়েছে, 6টা কমিশনের রিপোর্ট এসেছে, রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে। আগেও কিন্তু রাজনৈতিক দলগুলো এক ধরনের সুপারিশ দিয়েছে, এক ধরনের তাদের আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করেছে। এখন আমরা যেভাবে রিপোর্টগুলো দিয়েছি, 166টার মতো ওনারা প্রস্তাবনা দিয়েছিলেন, আমরা 108টাতে আমরা একমত পোষণ করেছি, 23টার মতো জায়গায় আমরা দ্বিমত পোষণ করেছি যে এগুলো করা যাবে না। কেন করা যাবে না আমাদের মতটা আমরা জানিয়েছি। আর আরও প্রায় 32টার মতো জায়গায় আমরা আংশিক একমত হয়েছি এবং সেটার ব্যাপারেও আমরা ক্লারিফিকেশন দিয়েছি কোথায় কোথায় আমরা। এই ধরনের যদি প্রত্যেক দল তাদের মতামত দেয়, তাহলে কিন্তু একটা জায়গায় দেখা যাবে যে কোন কোন বিষয়ে সবাই একমত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলের বক্তব্যই কি জনগণের কথা? এর বাইরে তো জনগণ থাকতে পারে, তাদের মতামত কী? আমরা সেটা কিন্তু বলেছিলাম কমিশনকে। ওনারা বলেছেন যে আমরা কিন্তু ওপেন মানুষের মতামত নিয়েছিলাম, ওয়েবসাইট দিয়ে নানাভাবে তারা জরিপ চালিয়েছে, নানাভাবে তাদের কাছ থেকে মতামত জানার চেষ্টা করেছে এবং বিশেষজ্ঞদেরও তারা মতামত নিয়েছেন। এখন আমি যেটা দেখছি যে আপনার সংস্কারের বিষয়গুলো নিয়ে খুব বেশি ঝামেলা নাও হতে পারে, বা সরকার যদি মনে করে যে যেটাতে একমত হয়েছে সেটা করব, যেটাতে একমত হয় না, আচ্ছা সেটা আমরা রেফার করে দিব যে পরে আপনারা করে নিন। এখন প্রসঙ্গটা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে। কালকে বিএনপি কিন্তু, আজকে আমি যেটা পড়লাম বিএনপির সংবাদে, যে বিএনপি বলছে যে তারা সংবিধান সংস্কারের বাইরের বাকিগুলোর ব্যাপারে তারা একমত, যে এগুলো সংস্কারটা করে ফেলা যাবে। সংবিধানের ব্যাপারে বিএনপির স্পষ্ট মত হচ্ছে যে এটা পার্লামেন্টে করতে হবে, পার্লামেন্ট ছাড়া অন্য কেউ যদি সংবিধান সংশোধন করে এটা বৈধ হবে না, এটা অনুচিত হবে। এটা হচ্ছে বিএনপির একটা স্ট্রং আর্গুমেন্ট, এবং এই আর্গুমেন্টের কিন্তু একটা ভিত্তি আছে, কারণ আমাদের এটাই রেওয়াজ। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি বা অন্যান্যরা যেটা বলছে যে গণপরিষদ করা বা সংবিধান সভা করে সংবিধানটা সংশোধন করা, এরা কেন চাচ্ছে? এই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি যে এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে। কারণ সংবিধান যদি সংশোধন করা না হয়, তাহলে এমন অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো এখন ঘটেছে, এগুলোর বৈধতা কিন্তু প্রশ্ন আসবে। কারণ ডক্টর ইউনূস আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছেন সেটা তো আউট অফ দি কনস্টিটিউশন হয়েছে, সেটা একটা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে করতে হয়েছে। সেখানেও আপনার এক ধরনের সাংবিধানিক নীতি অনুসরণের কথা সেখানে বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে যে এটা তো আমাদের কনস্টিটিউশনের
কোনো বিধানের মধ্যে আপনার এটা পড়ছে না। তো এখন সংবিধান সভা করার আবার একটা জটিলতা হলো যে এটা কিভাবে হবে, এটা কি ইলেকশনের মাধ্যমে হবে নাকি মতামত নিয়ে একটা বড় ধরনের একটা গণপরিষদ গঠন করা হবে যাদের কাজই হবে শুধু সংবিধানটাকে রিরাইট করা অথবা নতুন করে করা। তো পৃথিবীর ইতিহাসে তো আছে গণপরিষদ করার, একই সাথে পার্লামেন্টের পাশাপাশি যদি গণপরিষদ থাকে যারা শুধু সংবিধানের সংশোধনীটা দেখবে, এ ধরনের রেওয়াজ আছে আমাদের দেশের। কিন্তু প্রথম যেটা হয়েছিল 70 সালের নির্বাচনে আপনার যেই নির্বাচিত সংসদ সদস্য যারা ছিলেন তারাই কিন্তু প্রথম মানে গণপরিষদ আকারে মানে বিবেচিত হয়েছেন এবং তারাই কিন্তু দীর্ঘ 1 বছর কাজ করে সংবিধানটা চূড়ান্ত করেছেন। তো এখানেই একটা আমি এখন দেখতে পাচ্ছি যে বিতর্কটা কাছাকাছি চলে আসছে। অন্য সংস্কারের ব্যাপারে খুব বেশি বিতর্ক হবে না, বিতর্কটা হবে এসে শুধু সংবিধান কিভাবে সংস্কার করবে। আমাদের কাছে যে মতামতগুলো চাওয়া হয়েছে সেখানে আমরা বলেছি ইজিয়েস্ট অপশন হচ্ছে কিন্তু আপনার সরকারের এটাকে কি বলে যে ওই ইয়ের মাধ্যমে করা, অধ্যাদেশের মাধ্যমে করা। তো অধ্যাদেশের মাধ্যমে করতে গেলে যেটা হয় যে সংবিধান সংশোধনের বিষয়টা অধ্যাদেশ দিয়ে করা যায় না, অন্যান্য আইন পরিবর্তন করা যায়, অন্যান্য আইন প্রণয়ন করা যায়। তো আমরা যেটা বলেছি যে ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে যে এটা একটা বিশেষ পরিস্থিতি, এটার জন্য প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের একটা মতামত চাওয়া যেতে পারে যে এরকম একটা বিশেষ পরিস্থিতিতে সংবিধানে যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলা হয়েছে ওইটার আওতায় অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় কিনা। এটা যদি সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়ে দিতে পারে তাহলে কিন্তু একটা ঝামেলা চুকে যায়। তাহলে তখন বিষয়টা অটোমেটিক্যালি হতে পারে যে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা, আর একটা হচ্ছে যদি অধ্যাদেশের বিষয়টা সুপ্রিম কোর্ট যদি এগ্রি না করে তাহলে সেটা নেক্সট পার্লামেন্টে যাবে। এটাই হচ্ছে একটা সলিউশন হতে পারে। আমি জনাব আনিস আলমগীর আপনার কাছে একই প্রশ্ন, এই সূত্র ধরেই যদি আপনি একটু উত্তরটা দেবেন যে সংবিধান কিভাবে সংশোধন হবে। মঞ্জু সাহেব তিনি যেমনটি বলছিলেন যে এটাতেই আসলে দ্বিমতটা বেশি হতে পারে, আপনার কি মত? দ্বিমত তো হতে পারে, কারণ এটা ইস্যুটা কি সেটার উপরে নির্ভর করছে। এখন যদি বলা হয় যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, আমার তো মনে হয় না এটাতে কারো দ্বিমত আছে। রাষ্ট্রপতি যেভাবে আছে তার ক্ষমতা আর একটু বাড়াতে হবে, এটাতে তো কারো দ্বিমত নাই। কিন্তু ইস্যু তো হচ্ছে যে আপনি কোন জায়গায় চাচ্ছেন, এই যে মানে চেঞ্জ করতে কোন জায়গায় চাচ্ছেন সেগুলো নিয়ে। আপনি এটা হিপোক্রেসি ধরনের একটা করলেন যে ধর্মনিরপেক্ষতা থাকবে না, ইটস ওকে। আবার এখানে বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। তো এই ধরনের হিপোক্রেসি যেগুলো আছে এগুলো নিয়ে হয়তো বিরোধ থাকতে পারে। আমি মনে করি যে মঞ্জুভাই বলছেন যে অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলো সম্ভব, তো সেটা যদি অধ্যাদেশের মাধ্যমে যদি সম্ভব হয় সেটা করে ফেলা উচিত। আর বাকিগুলো যেগুলো দীর্ঘমেয়াদী, যেগুলো নিয়ে বিতর্কর সম্ভাবনা আছে, সেগুলো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তারা করবে। এই গণপরিষদ নিয়ে যে বিষয়টা হচ্ছে, গণপরিষদ তো একটা আগে যারা ছিল মানে আমাদের স্বাধীনতার পরপর তারা তো নির্বাচিত প্রতিনিধি ছিল, তারা তো ভেসে আসে নাই, কেউ তো ওরকম কেউ ছিল না। সো এখানেও যদি গণপরিষদ যদি হয়ে থাকে তাহলে তারাও নির্বাচিত প্রতিনিধি, এবং এই জন্য আলাদা গণপরিষদ করতে হবে, এই একটা নতুন একটা কাঠামো দিতে হবে তা কেন? এই সংসদেই তো পারে, এই সংসদেই বলা হবে যে তোমরা 1 মাসের মধ্যে এইগুলো ঠিক করো। আচ্ছা, ওই সংসদেই যদি বললো যে আমরা এইগুলো মানি না, আমরা এই সংসদে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি বলবে যে ডক্টর ইউনূস যে কর্মকাণ্ড করছে আমরা এগুলো স্বীকৃতি দেবো না, তো তখন কি হবে? তার মানে হচ্ছে যে এগুলো ওই সংসদের উপর নির্ভর করে কোনো বিষয় না, তার আগেও তারা সমঝোতা এসে এটা ঠিক করতে পারে। তারা যে এখন যে কমিটি করেছে যে আলী রিয়াজের নেতৃত্বে, সেই কমিটিতে তারা বসতে পারে। তারা ছাত্ররা যেটা চাচ্ছে জুলাই উত্থানের একটা দেওয়া, চার্টার দেওয়া, সেটার ব্যাপারে তারা এক হইতে পারে। তো এগুলো এমন কোনো বিষয় না, আমার মনে হচ্ছে এগুলো রাজনৈতিক বিতর্ক জিয়ে রাখার জন্য একটার পর একটা ইস্যু তৈরি করা। এছাড়া ইলেকশনেরও কোনো সমস্যা হয় না আমি দেখি না। বিএনপি আদার্স সবাই এগ্রি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা যায়। ইলেকশন হবে কি না এটা নিয়ে অবশ্যই অনেকের অনেক জল্পনা কল্পনা আছে, কিন্তু সরকার যেহেতু বলছে ডিসেম্বরের মধ্যে করবে, সরকারকে বিশ্বাস করে আমার মনে হয় আগানো যায়। কিন্তু এর মধ্যে একটা ইস্যু যদি তৈরি হয় তখন বিতর্ক তৈরি হবে। সরকার যদি বিশেষ কোনো পার্টির প্রতি সফট কর্নার দেখায় সেই জায়গায় বিতর্ক হবে। সরকার জাতীয় ঐক্যের কথা বলতেছে, জাতীয় ঐক্যের কথা বলে একটা শ্রেণীকে টোটাল আউট করে দিলেন, সেটা হবে না। জাতীয় ঐক্যের প্রশ্ন আসলে তো আওয়ামী লীগের প্রশ্ন আসবে, জাতীয় ঐক্যের প্রশ্ন আসলে জাসদ ইনুর প্রশ্ন আসবে, ওয়ার্কার্স পার্টি আসবে, জাতীয় পার্টি আসবে, তারা কোথায়? আপনি তাদেরকে দিয়ে আপনি জামাত, বিএনপি,
আর নতুন পার্টি এখনও রেজিস্ট্রেশনে হয় নাই যে পার্টি, আর এবি পার্টি একটু রেজিস্ট্রেশন পাইছে, ওনাদেরকে নিয়ে বসে করে ফেললেন। তো এটা তো জাতীয় ঐক্য হলো না। জাতীয় ঐক্যের যে বিষয়টা, জাতির একটা রিপ্রেজেন্টেশন লাগবে। তো সেই ফর্মুলাটা কিভাবে তৈরি করবেন এটা আমি জানি না। এটা রাজনৈতিক নেতারা এটা নির্ধারণ করা উচিত যে আমরা কি ওদেরকে বঞ্চিত করেই আমরা নিজেরা মতামত দিয়ে সেটাকে জাতীয় ঐক্যের মতামত করব কিনা। আর যদি বলে যে না, ওরা 71-এ যেই জামাত যেরকম রাজাকার ছিল যাদেরকে আমরা গণায় ধরি নাই, সেরকম আমরা আওয়ামী লীগকে বলবো যে না, তোমরা 24-এর গণশত্রু, তোমাদেরকে আমরা ধরবো না। তো সেটাও ক্লিয়ার করতে হবে, এবং কিভাবে তাদেরকে তাহলে আপনি এখান থেকে বাইরে রাখবেন সেটা নির্ধারণ করতে হবে। আপনি সেটা নির্ধারণও করবেন না, আপনি আপনার লোকগুলোকে শুধু বলবেন যে বিএনপি, আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠা করতে চায়, আওয়ামী লীগ যারা আসবে চায়, তাদেরকে প্রতিহত করা হবে। আমি কালকে দেখলাম একজনের বক্তৃতা যে এনসিপি না ওদের, এনসিপি থাকবে, হয় আওয়ামী লীগ থাকবে। এনসিপির সাথে আওয়ামী লীগ থাকবে, এটার এমন কোনো কিছু হয় নাই। আওয়ামী লীগ যে সাংগঠনিক কাঠামো, এনসিপিতে সেটা এখনো নাই। এই সংঘর্ষেরও রাস্তায়ও কোনো পরিস্থিতি নাই, কারণ আওয়ামী লীগ তো রাস্তায় নাই। সো আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, এবং যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আপনি যদি রেজিস্টার্ড যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মতামত সর্বদলীয় ভিত্তিতেই নিতে হবে। এখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার রাজনৈতিক দল নিবন্ধিত আছে, কিন্তু আপনি বলবেন যে না, আমরা তাদেরকে বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য করব, হবে না। তো এবং জাতীয় ঐক্যের প্রশ্নে আমি খুব বড় কোনো বিরোধও দেখি না, যদি এই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে। এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার যেহেতু একটা ডেডলাইন করে দিয়েছে, ডেডলাইন অনুযায়ী আপনারা কীভাবে যে আগাবেন সেটা ঠিক করেন। দুদিন পর পর হবে কি হবে না নির্বাচন, এগুলো কথা বলা, এবং আপনারা বিশেষ বিশেষ সুবিধা ভোগ করা, এবং নির্বাচন নিরপেক্ষ হবে কি না সেই প্রশ্ন তোলা, এবং সেই প্রশ্নের তোলা না, সেই প্রশ্নের তোলার পরিবেশ সৃষ্টি করা। কারণ আপনি সরকারে আছেন, আপনি তো নিরপেক্ষ থাকবেন। আপনি একটা বিশেষ দলের প্রতি যদি আপনার দুর্বলতা থাকে, সেটা আবার একটা অন্য দলগুলো প্রশ্ন তুলতে পারে যে আমরা তাহলে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচনে গিয়ে সঠিক এবং ইয়েতে পাবো কিনা, মানে নাকি উনি তার কিংস পার্টিকে জিতানোর জন্য হয়তো পরিবেশ তৈরি করবেন। এবং যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তাদেরও এটা ভাবা উচিত যে আমরা যে একটা দল গঠন করেছি, আমরা তো এখানে কেউ তো আমাদেরকে বসিয়ে দেবে না। আমরা এখানে একটা নির্বাচিত, মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হলে বড় বড় ফাঁকা বুলি করলে হবে না, জনগণের কাছেই যেতে হবে। তাদেরকে জনগণের সাথে মিশতে হবে, জনগণ কী চায় সেটাও দেখতে হবে। এবং জনগণ অনন্তকাল ওনাদেরকে মানে ক্ষমতা ভোগ করতে দেবে সেটাও নয়। জনগণ তো এখন দেখছে ক্ষমতা কে ভোগ করছে, ক্ষমতা ভোগ করছে বিএনপি। যে অভ্যুত্থান হলো, বিএনপি ক্ষমতায় চলে এসেছে, সর্বত্র বিএনপি, আর কিছু প্রশাসনিক জায়গায় জামাত, আর এই বদলি অমুক চাঁদাবাজি, এর মধ্যে হচ্ছে এনসিপির নাম আসতেছে। তো এগুলাকে যখন জবাবদিহিতার জায়গাটা ঠিক না থাকবে না, যখন কোটার বিরুদ্ধে আন্দোলন গিয়ে কোটা সৃষ্টি করা হবে, এগুলো তো তখন একটা বড় ধরনের কোশ্চেন আসবে। আমি মঞ্জু ভাই একটা বলতেছিলেন যে ওনারা কতগুলো সংস্কারের প্রশ্নে আপত্তি করেছিলেন। এই যে সংস্কার যে হইতেছে, খালি আমাকে দিলেই হলো সংস্কার। যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি বারবার বলতেছি, এটি কী ধরনের সংস্কার যেখানে কোটার ভিত্তিতে ভোট হবে, যে আমি 13 জনকে নির্বাচিত করে দেবো, 13 জন কাউন্সিল থাকবে, মেম্বার থাকবে, ওরা চেয়ারম্যানকে ভোট দেবে। পরোক্ষ পদ্ধতি আর কি। কেন পরোক্ষ পদ্ধতি হবে কেন? জনগণ প্রত্যক্ষ ভোটের লড়াইয়ের জন্য শেখ হাসিনা ভোটের অধিকার দেয় নাই, সেই জন্য লড়াই করা হচ্ছে। সেই লড়াইয়ের জায়গায় আপনি এখন এমন একটা বিভ্রান্তি তৈরি করে দিয়েছেন যে এই সাধারণের ভোটাধিকার পর্যন্ত চলে যাচ্ছে। তারা চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোট দিতে পারবে না, তারা মেয়র পদে ভোট দিতে পারবে না, তারা উপজেলা ভোট দিতে পারবে না, তারা সিটি কর্পোরেশনে ভোট দিতে পারবে না। তো সবগুলো প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। তো এগুলোর পেছনে কিন্তু কারণও ব্যাখ্যা আছে, এটা আলোচনা আসলে বলা যাবে আর কি। ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন, যদিও আমরা এগুলোতে দ্বিমত পোষণ করেছি না, 100% দ্বিমত করতে হবে। আপনি ভোটের অধিকার নিয়ে একটা সরকারের করলেন, আর এখানে এসে আপনি এমন একটা পদ্ধতি তৈরি করছেন যাতে ভোট কিনে আপনি নির্বাচিত হতে পারেন। আপনি 13 জনের 12 জন হলো মেম্বার নির্বাচিত হলো, আপনি এখন বললেন যে জামাতীয় যে আছে ওকে ও ভোট কিনে ফেলবে। এবং ওই যারা আবার এখানে ইউনিয়ন পরিষদের মনে করেন মেম্বার যারা আছে, তারা
চেয়ারম্যান যিনি হবেন উনি তো জানেন কার কার ভোট কিনেছেন, কিভাবে হয়েছেন, তো বাকিগুলো যারা ভোট দেয় নাই তাদের কি পরিণতি হবে? তারা কি তাদের ইউনিয়নে তাদের গ্রামে ঠিকমতো কাজ করতে পারবে না। সো এটা আরেকটা জটিলতা তৈরি করার জন্য। সংস্কার মানে হচ্ছে জটিলতা তৈরি করা নয়, সংস্কার হচ্ছে যে আমরা রাষ্ট্র পরিচালনায় নাগরিকরা যেই অসুবিধাগুলো ফেস করছে সেগুলো ঠিক করা। এবং আপনি আমাকে এর আগে একটু বলছিলেন যে আজকেও একটা হয়েছে, আপনার আইন সংশোধন করা হয়েছে, আপনার হেডলাইনে আমি দেখলাম। আপনি যদি বলেন আমি সেটাও বলতে পারি। এই বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করি। আমি যদি একটু জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি, অনেকগুলো কথাই তো বললেন জনাব আনিস আলমগীর, আপনি একটু সেগুলো ব্যাখ্যা একটু, আপনার যেহেতু একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। আনিস আলমগীর ভাই যেটা বলেছেন আমি প্রথমেই বলি যে উনি প্রথমে জাতীয় ঐক্যের কথা বলেছেন, জাতীয় ঐক্য কাকে নিয়ে হবে। আসলে তো একটা জাতীয় ঐক্যের ভিত্তিতেই তো এই সরকারটা হয়েছে। সেই জাতীয় ঐক্যটা কি? সেটা হচ্ছে 5ই আগস্টে সেটা একটা ফয়সালা হয়েছে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমরা একটা জাতীয় ঐক্যের জায়গায় বিধ্বস্ত অবস্থা থেকে এখানে এসেছি। আমাদের নির্বাচন ব্যবস্থা ছিল না, আমাদের রাস্তায় সংগ্রাম করার, আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, লোকদের রাজনৈতিক দলের অফিসগুলো ব্যবহার করা যায় না, বিএনপি অফিস, তার বিস্তারিত ঘটনা, এগুলো আপনারা জানেন। কোন অবস্থায় এসে একটা গণ অভ্যুত্থান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন গণ অভ্যুত্থান পরিস্থিতিটা এতটুকুই এসেছে যে জাতি দুইটা ভাগে ভাগ হয়েছে, ফ্যাসিবাদের একটা পার্ট, আর যারা বিজয়ী হয়েছে তারা হচ্ছে গণতন্ত্রের জন্য, যারা আজকে আমরা যেটা বলছি সংস্কার, নির্বাচন, বিচার, একটা প্রক্রিয়ার মধ্যে আমরা চাই। এখানে এই জায়গাটা খুবই স্পষ্ট, স্পষ্ট হওয়ার কারণেই যেটা হচ্ছে, যেটা আনিস ভাই বলেছেন কিছুটা আমি ওনার সাথে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাটায় একটা স্পষ্ট পজিশন নিতে হবে যে যারা ফ্যাসিবাদের সহযোগী বা যারা ফ্যাসিবাদের অংশীদার ছিলেন তাদের স্ট্যাটাসটা এখানে কি হবে। ঠিক আছে, যেমন আমরা যখন সংস্কারের মতামত নিচ্ছি তখন কিন্তু আমরা ওই সমস্ত ফ্যাসিবাদী দল বা ফ্যাসিবাদী দলের যারা সহযোগী ছিলেন তাদের মতামত কিন্তু নেওয়া হচ্ছে না। এখন আপনি যদি বলেন জাতীয় ঐক্যে স্বার্থে তাদেরও মতামত নিতে হবে, তাইলে একটা পজিশন। কারণ আমি সবসময় স্পষ্ট করে দুটো কথা বলি, এই জায়গাটা আমাদের একদম পরিষ্কার আলোচনা দরকার। কারণ আপনি আওয়ামী লীগ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, জাতীয় পার্টি বলেন, আরও অন্যান্য যে সমস্ত দল আওয়ামী লীগের সহযোগী হিসাবে, মনে থাকার কথা যে জুলাইতে তারা কিন্তু একসাথে 14 দল মিটিং করেই কিন্তু কারফিউ ডেকেছে, এবং যেই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে কারফিউ দেওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে হামলা করার ব্যাপারে, মানে ছাত্রলীগকে উস্কে দেওয়ার ব্যাপারে, ওই সমস্ত মিটিং থেকেই ডিসিশন হয়েছে। এবং এরপরে তো ব্যবসায়ী সাংবাদিক সবাইকে মিলে কিন্তু পুরাটাই একটা মানে সরকার, মানে ফ্যাসিবাদের একটা বিরাট স্পেন্সারদের একটা মানে প্রজেকশন হয়েছে সেখানে। তো যার কারণে দেখা গেছে যে পুরোটাই একটা বিভাজনটা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি যদি এদের রাজনৈতিক অধিকারের কথা বলেন একটা প্রশ্ন, আবার এদের কৃতকর্মের বিচারের কথা একটা বলেন সেটা একটা প্রশ্ন। যেমনিভাবে আমরা একজন মানুষের মানবিক অধিকারের কথাও বলি, আবার একজন লোক যখন অন্যায় করে, যে আপনি একটু আগে বললেন যে ধর্ষণের শাস্তির বিধান করতে হবে, তাহলে যিনি ধর্ষক ওনার মানবাধিকারের কতটুকু থাকবে আর কতটুকু তাকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক আওয়ামী লীগের, ওয়ার্কার্স পার্টির, জাতীয় পার্টির বা অন্যান্য দলের, তাদের একটা গণতান্ত্রিক অধিকারের একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে তার যে অন্যায় যে করেছে সেটা শাস্তির প্রশ্ন। আমরা কিন্তু বারবার এই কথাটা বলেছি, আওয়ামী লীগকে এবং তার ফ্যাসিবাদী বন্ধুদেরকে একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে, একটা জাস্টিস সিস্টেমের মধ্যে দিয়ে তার ব্যাপারে একটা ফয়সালা হতে হবে। আদার দেন আপনি যদি আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার স্বীকার করেন এবং স্বীকার করে যদি আপনি নির্বাচন দেন, তাহলে আওয়ামী লীগকে কিন্তু আপনি মিটিংয়ে ডাকতে হবে, আওয়ামী লীগের সাথে কনসাল্ট করার একটা বাধ্যবাধকতা তৈরি হবে তখন, এবং তারা বলবে যে আমাদেরকে তো ডাকা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কিভাবে ফয়সালা হবে, কারণ এখানে কিন্তু একটা বিভেদ দেখা যাচ্ছে। কারণ উনি যেটা বলেছেন যে এনসিপি বলেছে আমরা এদেরকে টলারেট করব না, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায়, বিএনপি বলছে যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, আমরা বলেছি আমরা নীতিগতভাবে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারকে স্বীকার করি, কিন্তু আওয়ামী লীগ একটা অন্যায়কারী, খুনি, একটা অরাজকতা সৃষ্টিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, ইভেন একটা জঙ্গি দল হিসেবে আওয়ামী লীগের আমরা একটা বিচার চাই। এই বিচার প্রক্রিয়াটা বা এই জায়গাটা সমাধান না হলে নির্বাচনের জন্য কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আপনি দেখেন দুজন দর্শক আছেন ফোনে, কালকে আমি দেখেছি জাতীয় পার্টির মিটিংয়ে, জাতীয় পার্টির ইফতারে হামলা হয়েছে। আমি টাঙ্গাইলে দেখেছি যে কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে ঘটনা ঘটেছে। এখন বুঝেন আওয়ামী লীগের কোনো একটা মিটিং যখন আপনি ডাকবেন, যখন নির্বাচনের পরিস্থিতি কি হবে। আমরা তো এগুলোতেও পুলিশকে সেভাবে, পুলিশের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গা থেকে আমি মনে করি যে পরিষ্কারভাবে
জাতীয় ঐক্যের জায়গাটা কারা থাকবে কারা থাকবে না, উনি যেটা বলেছেন যে 71-এর প্রসঙ্গ টেনে বলেছেন 2024-এর ব্যাপারে স্পষ্ট একটা পজিশন সবাইকে মিলে নিতে হবে। সবাইকে মিলে নিতে হবে। দুজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি রতন বলতেছিলাম নাটক থেকে। জি জি, আমি একটু প্রশ্ন করতে চাই যে সংস্কার এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। তো কালকে যে দল ক্ষমতায় ছিল সে আইনকে সে হলো নিজের মতো করে ব্যবহার করছে, আবার নির্বাচন হবে, আবার একটি দল ক্ষমতায় আসবে, সে তার ইচ্ছা মতো আইনকে ব্যবহার করবে। তাহলে আমরা জনগণ কোথায় যাবো? জি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, জি বলুন। আমি রাজশাহী থেকে প্রশ্ন করছিলাম, দুর্গাপুর থানা। জি বলুন। আমি প্রশ্ন করছিলাম যে আপনারা এই যে সহ-আলোচক বৃন্দ, ওনাদের নামটা আমার অত সঠিক জানা নেই, আমরা মূর্খ মানুষ। তো তারপর প্রশ্নটা এইভাবে যা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনার যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারপরে আপনার হাসানের হক ইনুর দল, এইসব দল যদি আপনি বাদ রেখে যদি এই যে জাতীয় যে ঐক্য বা জাতীয় যে আপনার আলোচনা এসব যদি করেন, তাইলে কি এটা কি প্রশ্নবিদ্ধ হবে না? পরে আপনি কি আসলে বৈষম্য থেকে কি আমরা বেরিয়ে আসতে পারলাম? ফোনে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি থেকে বলছি জুমারুল ইসলাম। জি আমার প্রশ্ন যে এবি পার্টি চেয়ারম্যান সাহেব আছে ওনার কাছে, যে বাংলাদেশের 18 কোটি মানুষের নির্বাচনী আস্থার প্রতীক তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু ওনারা যে সংস্কার করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য কোন সংস্কারের প্রস্তাব ওনারা দিয়েছেন কিনা, এবং ওনাদের এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কোনো আস্থা বা বিশ্বাস আছে কিনা? আচ্ছা, জি আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের উত্তর জনাব মুজিবুর রহমান মঞ্জুর কাছে নেব, কিন্তু তার আগে জনাব আনিস আলমগীর আপনার কাছে যদি আসি। বিরতির আগে দুজন দর্শক ফোন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল যে সংস্কার এবং নির্বাচন বিষয়টি আলাদা, এবং সংস্কার যে প্রক্রিয়া হচ্ছে আর কি, নির্বাচিত সরকার এসে হয়তোবা আবার দেখা যাবে যে তাদের মতো করে তারা সংস্কার করবে, আসলে জনগণের যাওয়ার জায়গাটা কোথায়, এটি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্ন উত্তরটি নেব আপনার কাছ থেকে। আমি যতদূর বুঝেছি উনি বলেছেন যে যারা আসে তারাই নতুন নতুন সংস্কার করছে, এই যেগুলো আমাদের কি, আমরা তো এখানে না। আমার মনে হচ্ছে যে যারা সংস্কার করছে তারা তো জনগণের থেকেও কিছু মতামত নেয়, তো তার ভিত্তিতে হচ্ছে। আজকেও আমি দেখলাম যে আলী রিয়াজ সাহেব যেটা বললেন একই কথা, যে নির্বাচনে তো কোনো বাধা নেই, নির্বাচন হতেই পারে আর সংস্কারও পাশাপাশি চলবে। সো এবং জনগণের থেকেও আমাদের কিছু তথ্য আছে যে সংস্কারের বিষয়ে। সো আমার মনে হয় এত হতাশ হওয়ার কিছু নেই, দেখি আমরা কতটুকু মানে কি হয় আর কি। সংস্কার তো যেহেতু হবেই, এখন কোন দল কি প্রস্তাব দিয়েছে সেগুলোর উপরে নির্ভর করছে। এখন ক্ষমতা, এটা উনি একটা মিথ্যা বলেন নাই যে সংস্কার আমরা যে দল ক্ষমতায় আসে তার ইচ্ছা অনুযায়ী করতে চায়। হ্যাঁ, তো সেটা তো একটা প্রবণতা। তো আমরা সেই যারা এই ধরনের চায় তাদেরকে তো আমরা নিশ্চয়ই ক্ষমতা আসতে দেবো না, যে যারা এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিতে পারে, যারা জনগণের উপর চাপিয়ে দিতে পারে, একটা নির্বাচিত স্বৈরতন্ত্র কায়েম করতে পারে, সেটা যাতে না হয়। এই যে সংস্কারের কথা বলছে, আসলে আমি শুরুতেই এইটাই বুঝি সংস্কার বলতে, যে আপনি বলছেন যে স্বৈরাচার বিগত, আজকেও আমি আলী রিয়াজদের কথা বলছি যে বিগত স্বৈরাচার যাতে ফেরত আসতে না পারে। স্বৈরাচার ফেরত আসতে পারে মানে হচ্ছে স্বৈরাচার যারা পরাজিত স্বৈরাচার তাদেরকে বলতেছে, পরাজিত স্বৈরাচার না, স্বৈরাচারই যাতে না আসতে পারে। সো আপনি আওয়ামী লীগ যাতে না আসতে পারে সেই ধরনের আইন না। আওয়ামী লীগের মতো যারা আচরণ করবে ক্ষমতায় গিয়ে, বিএনপি যে আওয়ামী লীগ হবে না এখনই তো বোঝা যাচ্ছে, তারা তো আরও আওয়ামী লীগের থেকে আরও বড় আওয়ামী লীগ হতে পারে, তাই না? সো যারা এই ধরনের অগণতান্ত্রিক মানে নির্বাচিত হয়ে একটা স্বৈরতন্ত্র কায়েম করতে চাইবে তারা যাতে না আসতে পারে সেরকম পদক্ষেপ নিতে হবে। এবং সংস্কার মানে হচ্ছে ওইগুলাই যেগুলো জনগণের কাজে আসবে। জি জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একদম স্পেসিফিকলি একজন প্রশ্ন করেছিলেন দর্শক, যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কি ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে এবং আস্থার জায়গাটা। আমি তিনটা প্রশ্নেরই একটু জবাব দিই একটু করে। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা আমরা সবাই সমর্থন করেছি এবং এটা আছে। উনি যেটা বলেছেন আছে কি না, এটা আছে।
তবে এখানে একটা কথা আসছে যে এটার মেয়াদ কি 3 মাস হবে না 4 মাস হবে। আমরা 4 মাসকে সমর্থন করেছি, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য মেয়াদকালটা 4 মাস করা যেতে পারে। কারণ আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশন বলেছে 3 মাস, আর নির্বাচন সংস্কার কমিশন বলেছে 4 মাস। তো তারা যে 4 মাস বলেছে ওটার একটা তারা ব্যাখ্যা দিয়েছে, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, সেজন্য আমরা 4 মাসটাকে সমর্থন করেছি। অর্থাৎ ওনার জবাবের স্পষ্ট কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাটা থাকছে, এবং এটা সকল দলই এটাকে সমর্থন দিয়েছে তাদের প্রস্তাবনায়। 2 নম্বর হচ্ছে উনি যেটা বলেছেন যে এই যে সরকারি ক্ষমতায় যায় সে তার ইচ্ছা মতো সংস্কার করবে, ইচ্ছা করে করবে, আমাদের জনগণের কি হবে? এটা তো অতীত আমাদের, আমরা যে বলছি, উনি যেটা বলছেন এটা তো আমাদের অতীত প্র্যাকটিসের কথা, কিন্তু আমরা তো একটা হোপফুল যে একটা নতুন বন্দোবস্ত চাই আমরা। এখানে একটা ইন্টারেস্টিং দিক আপনাকে বলি মনিরা, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস কিন্তু আগামী দিনের রাজনীতিকে একটু জটিল করে দিয়ে যাচ্ছেন। সেটা কি দেখেন, এই যে গত 7 মাসে প্রায় 150টার মতো আন্দোলন হয়েছে, উনি কিন্তু কোনো আন্দোলনকে থামান নাই। ইভেন আমি দেখেছি যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানেও আমি দেখেছি একদিন একটা ব্যারিকেড দিয়ে লোকেরা বসে পড়েছে, যেটা গত 15 বছরও আপনি হয়তো এরকম দেখবেন না। আমরা খুবই সাফার করেছি ঢাকা শহর, যানজট ইত্যাদি ইত্যাদি কারণে, কিন্তু আপনি দেখেন আনসাররা আন্দোলন করেছে, ডাক্তাররা আন্দোলন করেছে, আপনার বিদ্যুৎ শ্রমিকরা আন্দোলন করে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, রেল শ্রমিকরা আন্দোলন করে রেল বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটা আন্দোলন কিন্তু উনি ডেমোক্রেটিক্যালি ফেস করার চেষ্টা করেছেন, যার কারণে এই অল্প কয়েকদিনে দেখা গেছে যে শত শত আন্দোলন হয়েছে, ছাত্ররা নানাভাবে, শিক্ষকরা, বহুবিধ আন্দোলন হয়েছে। টেম্পুওয়ালারাও যে কি সিএনজি চালিত গাড়ি ওরাও করেছে, তারপরে ব্যাটারি চালিত রিক্সা তারাও আন্দোলন করেছে। অর্থাৎ এই যে আমি আমার কথা বলতে পারছি, এবং দেখেন অ্যাপারেন্টলি কিন্তু আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যে এখানে কে শক্তিশালী। আজকে মনে হবে যে মিডিয়া খুব শক্তিশালী, কালকে দেখা যাবে যে মিডিয়ার বিরুদ্ধে হয়তো জনগণের একটা বক্তব্য, দেখা যাচ্ছে ওই মিডিয়া আবার সেখানে ডাউনফল করে যাচ্ছে। এই জায়গাটায় ডক্টর ইউনূস কিন্তু এমন একটা মানে প্র্যাকটিস এই কয়েকদিনে করেছেন যে এটা কিন্তু নেক্সট গভর্নমেন্টের জন্য একটা প্রেশার হবে। কারণ মানুষ বলবে যে আমরা তো আগের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আমরা আন্দোলন করতে পেরেছি, কথা বলতে পেরেছি, এবং পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন দমন করার যে একটা রেওয়াজ আমাদের এখানে ছিল, আমার কেন যেন মনে হচ্ছে নেক্সট অন্তত মিনিমাম 5 বছরে এই পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন দমনের জায়গাটা কিন্তু ফিরিয়ে আনা খুব কঠিন হবে। এই জন্য যে ভাই বলছেন যে সরকার গেলেই ইচ্ছা মতো, আপনি দেখেন বিএনপি কিন্তু খুব চাপে পড়েছে, কোথাও একটু চাঁদাবাজি, কোথাও একটু দখলদারিত্বের কথা আসলে কিন্তু তাকে বহিষ্কার করতে হচ্ছে। এবং আমি দেখেছি বিএনপির একজন সিনিয়র নেতাকে সে বহিষ্কার করেছে, মাসুদ আহমেদ তালুকদার, যিনি খুব প্রমিনেন্ট লয়ার হিসেবে কাজ করেছেন বেগম জিয়ার পক্ষে। তাহলে বিএনপি কিন্তু এই যে জনমতের চাপে পড়েছে, এবং আমরা ওভারঅল দেখতে পাচ্ছি জনমতের এটা চাপে সবাই কিন্তু খুব সতর্ক। আপনি উপদেষ্টাদের কথা দেখেন, উপদেষ্টারাও কিন্তু একটা বক্তব্য দিয়ে আবার সেটা সরি বলছেন বা এটার ব্যাখ্যা দিচ্ছেন, নানা ধরনের একটা মানুষের কাছে জবাবদিহিতার একটা জায়গায় এসেছে। সুতরাং আগের মতো যেই সরকারে আসবে সেই তার খুশি মতো করবে, এটা না হতে পারে। 3 নম্বর যে ভাইটা বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া জাতীয় ঐক্য কীভাবে হবে, খুবই চমৎকার একটা প্রশ্ন। এখন দেখেন আমরা তো বলেছি যে একটা রিকনসিলিয়েশন দরকার। যে কোনো একটা জিনিস যখন হয়, রাষ্ট্র যখন একটা ঝুঁকির জায়গায় যায়, তখন আবার সবাইকে মিলেমিশে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এখন সেই প্রসেসটা তো শুরু করতে হবে। সেই প্রসেসটা কি? আপনি দেখেন আওয়ামী লীগের একটা লোকও, আপনি যে কাউকে ক্ষমা করবেন, আপনি কি যাকে রিকনসিলিয়েশনে করবেন, সে তো আপনাকে এসে বলতে হবে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। আপনি যে আওয়ামী লীগের নির্দোষ লোকগুলোকে বা আওয়ামী লীগের যাদের দোষ কম, আপনি যদি এখন বলেন যে ঠিক আছে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে আমরা বা ওয়ার্কার্স পার্টিকে আমরা আমাদের এই ঐক্য প্রক্রিয়া আনতে হবে, তো ঐক্য প্রক্রিয়া আনতে হলে তাদের একটা বক্তব্য থাকতে হবে না? তাদেরকে তাদের এই অন্যায়, জুলুম, হত্যা, খুন, গুম, তাদের যে লুটপাট, এগুলোর জন্য তাদের একটা বক্তব্য থাকতে হবে না? আপনি কিসের ভিত্তিতে তাকে রিকনসিলিয়েশনে আনবেন? যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে একটা অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি না হবে, ততক্ষণ তো আপনি কীভাবে তাকে মূলধারায় আনবেন? এই যে আমরা একটু আগে ওখানে বসে আলোচনা করছিলাম যে জামাতের ব্যাপারে বারবার যে আলোচনাটা এসেছে, জামাত একটা অ্যাপোলজি চাক, ক্ষমা চাক তাদের 71-এর ভূমিকার জন্য, এই কথাটাই তো এসেছে। তাহলে আওয়ামী লীগ তার যে লেসপেন্সাররা এত বড় একটা মানে গণহত্যা চালালেন, এত বড় একটা দুঃশাসন চালালেন, 15 বছর ধরে আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছেন, তাদেরকে আপনি জাতীয় ঐক্যে আনতে হলে তাদের দিক থেকে তো একটা আগ্রহ, তাদের দিক থেকে তো একটা কথা বলতে হবে। বরং উল্টা দেখা যাচ্ছে
তারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন, তারা একের পর এক তর্জন করে যাচ্ছেন। জি, আমরা আরো এই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, আপনি যখন তারা আসবে না তাদেরকে ছাড়াই আপনাকে বাকিদেরকে নিয়ে জাতীয় ঐক্য করতে হবে। জনাব আনিস আলমগীর, আপনি বলতে চেয়েছিলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধনীর খসড়া আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে সে বিষয়ে আপনি বলতে চেয়েছিলেন, একটু বলবেন। না, আপনি তো যেটা বলেন যে 7 বছরের রেখেছে বিয়ের প্রলোভনে ধর্ষণের ক্ষেত্রে, বিয়ের প্রলোভনে ধর্ষণের ব্যাপারে, এটা আমাকে ওয়েলকাম করি, কারণ আগে এটা ছিল মৃত্যুদণ্ড কিংবা এটা যাবজ্জীবন। একটা ধর্ষণের ঘটনা একটা যাবজ্জীবন হয়ে যাওয়া, মৃত্যুদণ্ড হয়ে যাওয়া, এগুলো অনেক বিতর্কিত ব্যাপার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসিফ নজরুল সাহেবের স্টেটমেন্ট ছিল এই যে বিয়ের প্রলোভন জাতীয় মামলা ছিল অন্য মামলা থেকে বেশি, এবং এটাই প্রাধান্য পাচ্ছিল, এবং এগুলা নিয়েই ইন্টারেস্টেড ছিল আপনার যারা এটা তদন্ত করে তারা। এখন এটা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে, সাজার পরিমাণটা কমিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনও শঙ্কিত এই মামলা আরও থাকবে, কারণ এটার এখনো পর্যন্ত আমি জানি না কোন বয়সী মেয়েকে কত বছর পর্যন্ত প্রলোভন দেখানো যাবে। এখন একটা মেয়েকে আমি 25 বছর ধরতে পারি, 16 বছর, 25 বছর, 30 বছর, 40 বছরের মেয়ে যদি বলে আমাকে প্রলোভন দেখেছে, তাহলে তো হবে না। তাহলে প্রলোভনে যারা পড়ে যাচ্ছে তাদের বয়সটা একদম স্পেসিফিক নির্ধারণ করে দিতে হবে। এটা যদি না হয় এই সংশোধনের কোনো মূল্যই থাকবে না। 7 বছর আপনি সাজা দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু নারীর বয়স ঠিক করে দিতে হবে, কারণ 7 বছরের একটা মেয়েকে আমি প্রলোভন দেখাতে পারি, 16 বছরের মেয়েকেও দেখাতে পারি, 18 বছরও দেখাতে পারি, যার বয়স 25 হয়ে গেছে, যার বয়স 30 হয়ে গেছে, যার বয়স 40 হয়ে গেছে, তাকে আমি দেখাতে পারি না। আমি ব্যক্তিগতভাবে ডিল করছি একটা মামলার, আমি জানি 40 বছর বয়স্ক একটা মেয়ে এইভাবে আরেকজনকে, প্রবাসী এক ছেলেকে মানে করার জন্য সে তার বিরুদ্ধে মামলা করেছে, এবং সে মৃত্যুদণ্ড যাবজ্জীবন রায়ও পেয়ে গেছে, কারণ ওই ছেলে বিদেশি ছিল। এখন আইন যা ছিল আপনার বিচারক তাকে হয় দুইটাই দিতে হয়, একটা যাবজ্জীবন নইলে মৃত্যুদণ্ড, এর আগে না হলে তো 7 বছর দেওয়া যেত। তো আমি মনে করি আরেকটা বিষয় একটু উল্লেখই করতে হবে, সেটা হচ্ছে ডিএনএ টেস্টের যে বিষয়টা। এটা ডিএনএ টেস্টের যদি এটা যদি ইগনোর করা হয়, তাহলে যে কেউ যে কারোর বিরুদ্ধে মামলা করে দিতে পারে, এবং একটা রায়, একটা রিপোর্ট তৈরি করে দিতে পারে, হ্যাঁ এটাতে দেখা যাচ্ছে মামলা অনেকে ফেসে যেতে পারে। আমি একদম সময় শেষ, আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে একদম শেষ কথা একটু জানতে চাবো, জাতীয় ঐক্য কত দূর, আজকের যে বিষয় ছিল এটি নিয়ে আপনি শেষ করবেন। দেখেন, আমি যেটা মনে করি জাতীয় ঐক্য এটা কিন্তু একটা ভেগ টার্ম, কারণ আমাদের এখানে আমরা সবাই জাতীয় ঐক্যের কথা বলি, কিন্তু পরক্ষণেই আমরা একজন আরেকজনকে মানে খোঁচা দিয়ে কথা বলি। তো জাতীয় ঐক্য কখনো ওইভাবে টেবিলে বসে একেবারে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয় না। আমাদের মুক্তিযুদ্ধে জাতীয় ঐক্যটা কখন হয়েছিল? 25শে মার্চের কালো রাত্রের যখন একটা মানে ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে বা গণহত্যা হয়েছে, তখন কিন্তু দেখেন রাজনৈতিক নেতারা জেলে চলে গেছে, আর্মিরা বিদ্রোহ করেছে, এখানে কিন্তু কোনো বৈঠক করে মিটিং করে কোনো জাতীয় ঐক্য হয় নাই, সবাই ক্রমে একসাথ হয়ে গিয়েছে। ঠিক এবারেও আপনি দেখেন জুলাই আগস্টে কী হয়েছে, রাজনৈতিক দলগুলো তো প্রথমে ছাত্রদের আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে তারা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ডে বাই ডে একটা সময় গিয়ে কি ছাত্র, কি ছাত্রী, কি হুজুর, কি পেশাজীবী সবাই একসাথে হয়ে গেছে। এখন আমরা দেখছি যে যখনই আমরা ফেসিবাদকে একটু পরাজিত করেছি সাময়িকভাবে, আমরা এখন বিভক্ত নানা কারণে। আমি কিন্তু এটা স্পষ্ট করে বলেছি যে এই যে বিভক্তিটা যেটা হচ্ছে সেটা আপনাকে মনে রাখতে হবে যে কি একটা খারাপ পরিস্থিতিতে আমরা ছিলাম। তো জাতীয় ঐক্যের জায়গায় এই জন্য আমি মনে করি অনেক বিষয় নিয়ে জাতীয় ঐক্য হবে না, জাতীয় ঐক্যের কিছু সিম্পল জায়গা লাগবে, এবং সেই সিম্পল জায়গাটা হচ্ছে যে আমরা যদি এই 4টা বিষয়ে যদি একমত হতে না পারি, একটা হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্বিতীয় হচ্ছে যে খুনির বিচার, হত্যাকাণ্ডের লুটপাটের বিচার, 3 নম্বর হচ্ছে সংস্কার, 4 নম্বর হচ্ছে একটা খুবই ভালো একটা ইলেকশন। অনেক ধন্যবাদ। আমি খুবই দুঃখিত আর সময় দিতে পারছি না, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।